সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান জেড ফোকাসে। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম কাগজি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব আলম। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ জেড ফোকাসের শ্রোতা এবং দর্শকদের। আপনি জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই বেশ কিছু ঘটনা ঘটে গেছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যেই গতকালকে একটা বৈঠক করেই তারা বলতে চাচ্ছে যে নির্বাচন সামনের কে শঙ্কা হচ্ছে চোরাগুপ্তা হামলা, এটা নিয়ে তারা খুব বেশি চিন্তিত। তাহলে নির্বাচনটা কিভাবে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হবে বলে মনে করেন আপনি? প্রথমত হচ্ছে যে এই নির্বাচনটা খুব শান্তিপূর্ণ হবে এইরকম কিন্তু আমাদের আশা করাটা খুব ঠিক হবে না। কারণ হচ্ছে এই যে আপনি জানেন এবং এটা সারা দেশবাসী জানে এবং একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষও জানে যে এটা এমন একটা পরিস্থিতিতে আমাদের দেশে এই নির্বাচনটা হতে যাচ্ছে। এই নির্বাচনটা বানচাল করার জন্যে দিল্লিতে বসে যে ছক কষা হবে না বা হচ্ছে না, এটা তো না। তারা তো প্রথমেই বলেছে যে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, এই সরকারকে তোরা স্বীকার করে না। যদিও দিল্লি সরকার, ভারত সরকার একটা আনুষ্ঠানিক সম্পর্ক রেখেছে, কিন্তু সম্পর্কের উন্নয়নও ঘটায় নাই, কিন্তু অবনতির চূড়ান্ত জায়গায় আছে। আচ্ছা, তারপরে আমরা কি দেখলাম যে বাংলাদেশের থেকে যারা পালিয়ে গেল, শেখ হাসিনা থেকে শুরু করে যারা পালিয়ে গেছে তারা সবাই আশ্রয় নিচ্ছে ভারতে, সীমান্ত এলাকায় তারা অবস্থান নিচ্ছে এবং তারা কিন্তু ওইখান থেকে কলকাঠি নাড়ছে। তো খুব স্বাভাবিকভাবেই যে এই নির্বাচনকে তারা বানচাল করার জন্যে অথবা নির্বাচনকে তারা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করবে, এটা হচ্ছে আমাদের সামগ্রিকভাবে মাথায় থাকার কথা। আমার মনে হয় এটা আমরা কম বেশি জানি। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যে গণ অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে নাই। তো এই দুটো দিক, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হচ্ছে আরেকটা দেশ থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে আর একটা দেশ থেকে আমাদের এই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে না হয়, যাতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে না পারে, তার জন্য কিন্তু এক ধরনের চক্রান্ত আছে। এবং এটা দেখবেন আমাদের রাজনীতিবিদ যারা আছে তাদের বক্তব্যের মধ্যেও কিন্তু, যদিও ডক্টর ইউনূস বারবার বলছেন এটা সেরা নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচন হবে, অর্থাৎ এটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি হবে, উনি উৎসাহ দেওয়ার জন্যে, জাতিকে উদ্বুদ্ধ করার জন্যে, আসলে জাতিকে তো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যায় না, জাতিকে আলোর দিকে দিতে হয়। তিনি জাতিকে আলোর দিকে দেওয়ার জন্যে এইরকম উৎসাহমূলক বক্তৃতা তিনি দিচ্ছেন। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কি বলছেন? আপনি ধরেন আমাদের এখানকার বড় দল, সবচেয়ে বড় দল তো বিএনপি, এর চেয়ে বড় দল তো নাই। তো এই বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন এখন, তারেক রহমান, তিনি কি বলছেন যে এই নির্বাচনটা কিন্তু খুব সহজ হবে না। তো একজন রাজনৈতিক নেতা এর চেয়ে আর কি বলবেন? অর্থাৎ নির্বাচনটা যে সহজ হবে না, এই কথা বলার অর্থই হচ্ছে অনেক কিছু। আমি মনে করি যে এইটাকে হিসাবের মধ্যে নিয়েই আমাদেরকে এবার নির্বাচনে যেতে হচ্ছে, নির্বাচন করতে হবে। কারণ নির্বাচন না হলে তো আমাদের গণতন্ত্রে উত্তরণ হবে না। এখন গণতন্ত্রে উত্তরণের জন্য যত কম সম্ভব দাঙ্গা হাঙ্গামা, যত কম দাঙ্গা হাঙ্গামার মধ্যে এই নির্বাচনটি করা যায় তার আমার প্রস্তুতি নিতে হবে। আমরা যদি মনে করি নির্বাচনটা উৎসব মুখর করব, তাহলে কিন্তু এক ধরনের বিষয়, এবং সেই ধরনের চিন্তা যদি আমরা করি এটা হবে আত্মঘাতী। কারণ এই নির্বাচনের সন্ত্রাস হবে, গুপ্ত হত্যা হবে, যেটা নির্বাচন কমিশন থেকে যেটা আশঙ্কা করা হয়েছে। এবং দেখবেন যে নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্সে কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে নির্বাচন কমিশনারকে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একজন সচিবও বলেছেন তাকে হুমকি দেওয়া হয়েছে। অর্থাৎ এই নির্বাচনটি যে হোক, এটা দিল্লি চায় না। আর দিল্লি যখন চায় না, তখন তো এটা সন্ত্রাসী রূপ নেবেই। কারণ এই উপমহাদেশে ভারত কি? এই উপমহাদেশে ভারত হলো একটি সন্ত্রাসী দেশ। কেন আপনি জানেন যে ভারতে জন্মের পর থেকেই তারা তার নিজের দেশে সন্ত্রাস করছে,
একটা রাষ্ট্র জন্মগ্রহণ করলো, ব্রিটিশ ভারত থেকে স্বাধীন হলো, সেইখানে তারা দাঙ্গা করবে কেন? অর্থাৎ তারা ব্রিটেন থেকে স্বাধীনতার পর তারা কিন্তু একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। কলকাতার গ্রেট রাইটের কথা জানেন, বিহারের দাঙ্গা, পাঞ্জাবের দাঙ্গা। এই যে দাঙ্গাগুলোর মধ্য দিয়ে ভারত কিন্তু সন্ত্রস্ত একটা, তারপরে ভারত তার নিজের দেশে সন্ত্রাস করে, কাশ্মীরে সন্ত্রাস করে, মণিপুরে সন্ত্রাস করে, ত্রিপুরায় সন্ত্রাস করে, আসামে সন্ত্রাস করে। তা একটা দিল্লিতে যারা বসে আছে তারা হচ্ছে সন্ত্রাসের জনক। তো এই সন্ত্রাসের জনকরা আবার সেইখানে এসে যুক্ত হয়েছে বাংলাদেশের সন্ত্রাসের জননী শেখ হাসিনা। কি শেখ হাসিনা তো একেবারে একেবারে শুরু থেকেই সে সন্ত্রাসীদের গডফাদার। এই সন্ত্রাসীদের গডফাদারকে কোলে নিয়ে ভারত বা দিল্লি আমাদের এখানে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে দেবে, এটা আমরা কি করে আশা করি? এখন যে কাজটা আমাদের করা দরকার, প্রস্তুতি হিসাবে আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে স্বৈরাচার বা ফ্যাসিবাদের যারা আছে তাদেরকে দ্রুত চিহ্নিত করে তাদেরকে অপসারণ করতে হবে। এবং প্রশাসনেও, শুধু আইন শৃঙ্খলা বাহিনী না, প্রশাসনেও কিন্তু ফ্যাসিজমের বা ফ্যাসিস্টদের লোক রয়ে গেছে, তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এবং এর পাশাপাশি যেটা বলা হচ্ছে যে নির্বাচনে যারা প্রার্থী হবে তাদেরকে গানমান দেওয়া হবে, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দেওয়া হবে। এটা তো সম্ভব না। এটা সম্ভব না। কি করে সম্ভব? প্রার্থীদের দেওয়া যেতে পারে, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের যে নিরাপত্তা দেওয়া, আসলে নিরাপত্তা জনগণকে দিতে হবে। জনগণ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে নির্বাচনটি করাই কঠিন হয়ে যাবে। অর্থাৎ জনগণের ভরসাটা জনগণের উপরে করতে হবে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য গভর্নমেন্ট। কিন্তু আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে ফ্যাসিবাদের যারা দোসর বা ফ্যাসিবাদের লোক হিসাবে যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনে, এই অল্প সময়ের মধ্যে তাদের কিভাবে অপসারণ করবে? এটা খুব কঠিন কাজ না, কারণ আপনি জানেন যে চেহারা কিন্তু ইতিমধ্যে উন্মোচিত, কারা ফ্যাসিবাদের সাথে ছিল আর কারা ফ্যাসিবাদের সাথে ছিল না। এখন কেউ যদি না দেখার ভান করে, চোখ বন্ধ করে রাখে, এখন উট পাখির মতো যদি বালুতে মুখ গুজে রাখে, তাহলে তো হবে না। এটা কিন্তু আমরা জানি প্রশাসনে কারা কাদের সমর্থক, কারা এতদিন আগের প্রশাসনে, শুধু একটা হচ্ছে যে প্রশাসনে থাকবে তারা সরকারের তো অনুগত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অনুগত থাকা আর অতি উৎসাহ নিয়ে, কেন আপনি জানেন যে আওয়ামী দুঃশাসনের সময় আমরা দেখেছি অনেক পুলিশ অফিসার রাজনৈতিক জনসভায় রাজনৈতিক বক্তব্য দিয়েছে এবং তারা বক্তব্য শেষ করেছে জয় বাংলা এবং ইত্যাদি ইত্যাদি বলে, জয় বাংলা আওয়ামী লীগের একটা স্লোগান। তারপরে শেখ হাসিনার গুণগান, শেখ মুজিবের গুণগান। বুঝলাম শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, এটা গুণগান করতেই হয়, কিন্তু এটা তা না, এটা ছিল অনেক বাড়তি। তো সেই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করতে হবে এবং প্রশাসনে যারা আছে তারা কিন্তু জানে কারা কোন মানসিকতা। কিন্তু এই যে কথাটা বলছেন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো তো পরিষ্কার করা হচ্ছে না। তার কারণ হলো, আপনি দেখেছেন যে এই যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের দোসর হিসাবে প্রায় গ্রেপ্তার হয়েছে 56,187 জনের মতো, অথচ এই কয় মাসে আবার তাদেরই প্রায় 70% আবার জামিন দেওয়া হয়ে গেছে, তারা জামিনে চলে আসছে। তাহলে কিভাবে এই দেখে শুনে গ্রেপ্তারও করা হলো আবার জামিনও দেওয়া হলো? তাহলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থানটা কিভাবে পাবেন? একটা বিষয় কি, আমাদের যে আইন আদালত, আমাদের আইন আদালতের হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরু, এটা গরিব মানুষের জন্য আমাদের আইন আদালত। এটা গরিব মানুষ যখন গ্রেপ্তার হয় সে মাসের পর মাস কারাগারে অন্তরীণ থাকে, কিন্তু একটি বিত্তশালী পরিবারের যখন কেউ গ্রেপ্তার হয়, সে যে কদিন থাকেন তিনি টাকার বস্তা নিয়ে আরামায়েশে থাকেন এবং কোনো না কোনো ভাবে তিনি বেল নিয়ে চলে আসেন।
কারণ একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজের মাথা থেকে পচন ধরেছে। আমাদের আইনজীবীদের মধ্যে পচন তো আরো অনেক বেশি। অবশ্য আমরা যারা সাংবাদিকতার পেশায় আছি, আমরা যে আমাদের পেশায় যে খুব মানে পচন ধরে নাই তা তো না, আমাদের এখানেও পচন ধরেছে। একইভাবে এই যে আদালত পাড়ায় যে পচনটা, এটা অনেক বেশি। তো এখন আইন বললাম যে বজ্র আটনি ফসকা গেরো, কারণ আইনের ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে পুলিশকে তার যে চার্জশিট দেওয়া বা তদন্ত করা, সেটা যদি সুষ্ঠুভাবে করে, এবং আমার তো মনে হয় যে দেশপ্রেম না থাকলে কিছু হয় না। কারণ আমি যখন জানছি, একজন আইনজীবী যখন জানছে তার মক্কেল ফ্যাসিবাদের সহযোগী ছিল, এই জন্য গ্রেপ্তার হয়েছে, এবং তার বিরুদ্ধে চার্জগুলো কি তিনি কিন্তু জানছেন। জানার পর তিনি ওই মামলাটি গ্রহণ করছেন এবং তার জামিন করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এমনকি আমার একটা জিনিস মনে আছে, মানে খুব সম্ভবত নোয়াখালীর ঘটনা, ওই সময়কার সাবেক এক এমপি অ্যারেস্ট হওয়ার পরে একেবারে গণঅভ্যুত্থানের পরপরই তার জামিনের জন্য যিনি দাঁড়িয়েছিলেন তিনি ছিলেন বিএনপির একজন শীর্ষ নেতা। তো এই যে জেনে বুঝে আমরা যে এই কাজগুলো করছি, এখানে শুধু ব্যক্তিগত সম্পর্ক কি প্রধান হয়ে দেখা দেয়? না, এখানে হচ্ছে স্বার্থ, অর্থ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ অর্থ দিয়েই অনেক কিছু হচ্ছে। আর আমাদের মধ্যে দেশপ্রেমের সংকট থাকায় এই কাজগুলো অনেক বেশি হয়েছে। তো এই ক্ষেত্রে সরকারকে যে খুব বেশি করণীয় আছে আমি কিন্তু তা মনে করি না। সরকার তার দায়িত্ব পালন করছে এবং আদালত তাকে জামিন দিয়ে কি ভুল করছে? না, আদালত তো তারা আইনের মধ্যে জামিন দিচ্ছে, কাজে এখানে কিছু করার নাই। কারণ সরকার তো আদালতকে ডিকটেট করতে পারে না যে এদেরকে অ্যারেস্ট করে রেখে দাও। যে ওসমান হাদিকে যে গুলি করেছে, আপাতত এখনো পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগের তীর ফয়সাল, তাকে সেও তো মানে গ্রেপ্তার হওয়ার পরে যে জামিনে বেরিয়ে এসে এই ঘটনাটা ঘটনাগুলো করছে। এবং সে বলা হচ্ছে যে সীমান্ত পেরিয়ে নাকি চলে গেছে, এখনো পর্যন্ত পরিষ্কার কোনো কিছু না। তা এইরকম যদি হয় তাহলে আপনি কিভাবে এখন এই যে ওসমান হাদি আজকে যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথচ তার যে অভিযুক্ত যারা তাদেরকে ধরার ব্যাপারে এখনো 3-4 দিন চলে গেছে, তাহলে কিভাবে আপনার আইন শৃঙ্খলাকে আপনি আরো একটু উন্নত করবেন বলে ভাবছেন? প্রথমত হচ্ছে 3-4 দিন চলে গেছে, এই এখনো ধরা পড়ে নাই, এতেই আইন শৃঙ্খলার উন্নতির বাধা আমি কিন্তু মনে করি না। কথা হলো যে গ্রেপ্তার করার জন্য তো সময় দরকারি, কারণ যারা এই হত্যাকাণ্ড চেষ্টা করেছে, হত্যা প্রচেষ্টা করেছে, তারা তো এই দুর্বৃত্তগুলো তো সাধারণ দুর্বৃত্ত না, এর পিছনে অনেক লম্বা হাত আছে। তো এই লম্বা হাতের কারণে তারা কোথাও না কোথাও লুকায় থাকবে, তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে তার জাল বিস্তার করে গ্রেপ্তার করার জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা হলো যে এই ওসমান হাদির হত্যা প্রচেষ্টার মধ্য দিয়ে যে মেসেজটা আমাদের দেশকে দেওয়া হলো, জাতিকে দেওয়া হলো, আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ থেকে দেওয়া হলো, খুনি হাসিনার পক্ষ থেকে দেওয়া হলো, যদি বলা হয় দিল্লির পক্ষ থেকে দেওয়া হলো তাহলে ভুল বলা হবে না, যে তোমরা যারা জুলাই অভ্যুত্থান করেছো তোমাদের কিন্তু আমরা চিনে রেখেছি। এটা হাসিনা আগেও বলেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, যারা সমন্বয়ক ছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে টার্গেট কিলিং এর আওতায় তারা নিয়ে আসবে। তো এর অর্থ এই না যে হত্যার হুমকি পাওয়ার পরপরই আমাদের পুরো জাতি ভয়ে সন্ত্রস্ত হয়ে এই মানে ইয়ের মতো কি বলে শামুকের মতো আমরা খোলের মধ্যে ঢুকে যাব। বরং এই হুমকির বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দাঁড়াতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনৈতিক দলের কিন্তু কাজ বেড়ে গেল। একটা সাধারণ নির্বাচনে যেটা হয়, এই নির্বাচনের ঘটনাটা এটা অন্যরকম হবে। প্রতিযোগী নির্বাচনে প্রতিযোগী প্রার্থীদের মধ্যে নানান ধরনের প্রতিযোগিতা থাকে, মারপিট থাকে, দাঙ্গা হাঙ্গামা হয়। এখন যেটা করতে হবে রাজনৈতিক দলগুলোকে,
প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে যাতে এই ঘটনাটা না ঘটে, কারণ এই ঘটনার সুযোগগুলোই নেবে। এবং আমি মনে করি যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক ওসমান হাদি নয়, আরো একাধিক হাদি তাদের তালিকায় আছে। এই তালিকা ধরে ধরে তারা এই হত্যাকাণ্ড বা এই খুন খারাপি তারা করতে পারে, কাজে আমাদের সতর্ক হতে হবে। আরেকটি ঘটনা আপনি জানেন যে গতকালকেই বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে ডেকে নেওয়া হয়েছিল। তাকে বলা হচ্ছে যে দিল্লি থেকে বসে যে এই যে হুমকি দেওয়া হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে। এটার ব্যাপারে আপনি কি? প্রথমত হচ্ছে যে বাংলাদেশ সরকার সঠিক কাজটি করেছে, কারণ আমাদের সরকার জানে, আমাদের দেশবাসী জানে, আমরা সবাই জানি যে এইটা দিল্লি থেকে বসে, ভারত থেকে বসে, কলকাতা থেকে বসে হুমকি দেওয়া হচ্ছে এবং তারা ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে উস্কে দিচ্ছে না, সন্ত্রাস তৈরি করছে এবং ওসমান হাদির মতো মানে বীর মানে কি বলে গণ আন্দোলনের নেতাকে তারা হত্যা করার চেষ্টা করেছে। তো বাংলাদেশ তো ওর প্রতিবাদ জানাবেই, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তারা আবার ভারতের যে প্রতিক্রিয়া তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। এখন ভারত হলো এমন একটা দেশ, নির্লজ্জ দেশ, এদের কোনো লজ্জা শরম বলে কিছু নাই। আপনি জানেন আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের হাতে পায়ে শিকল দিয়ে একেবারে সেই মধ্যযুগের মতো তাদেরকে ভারতে এনে নামাই দেওয়া হলো। আর ভারত কি সুন্দর তাদের গ্রহণ করলো, কোনো প্রতিবাদ করলো না, কোনো সাউন্ড করলো না, কিছু করলো না। একটা নির্লজ্জ জাতি না? হয়রাজ আপনি জানেন কলম্বিয়া তো ভারতের চাইতে অনেক ক্ষুদ্র দেশ, অনেক ছোট অর্থনীতির দেশ। কলম্বিয়ার যখন অবৈধ মানে অভিবাসীদের যখন তারা ফেরত দেওয়ার জন্য যে বিমান গিয়েছিল, সেই বিমানকে তারা নামতে দেয় নাই। তারা বলেছে যে এদেরকে ফেরত নিয়ে যাও, আমাদের বিমান যে আমাদের নাগরিকদের আমরা ভদ্রভাবে আনবো, কোনো ইতরামি আমরা সহ্য করব না। ভারত কোন এটা বলতে পারে নাই। ভারত তো লজ্জা শরম বলে কিছু নাই। ভারত ইংরেজদের দাসত্ব করেছে 200 বছর, সেই ইংরেজদের বিরুদ্ধে ভারতের কোনো ঘৃণা নাই। সেই ইংরেজ প্রভু দেখলে, ওই যে প্রভুভক্ত কুকুরদের দেখেন না, যে প্রভু আসলে চাটা শুরু করে, ভারত কিন্তু এখন ওদের চাটে, সাদা চামড়া দেখলেই চাটে। এটা নির্লজ্জ দেশ। তো কাজেই আমাদের এই যে আমাদের সরকারের যে প্রতিবাদ, এই প্রতিবাদ যে তারা প্রত্যাখ্যান করবে এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের সরকারকে, আমাদেরকে, দেশবাসীকে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই সময় সরকারের পাশে দাঁড়াতে হবে, এই প্রশ্নে অন্তত। কিন্তু একটা জিনিস দেখেন, বারবার যে কথাটা বলা হচ্ছে, ভারত একজন ব্যক্তিকে নিয়েই চ্যালেঞ্জটা করছে, একজন ব্যক্তিকে, বাংলাদেশের জনগণের সাথেই কিন্তু করছে না কোনো অবস্থাতে। এবং যে কারণে এই যে প্রতিবাদ বা যে কি বলবো এটাকে দাবিগুলো তোলা হলো, সেটাকে প্রত্যাখ্যান করলো। এইটার ব্যাপারে যেটা আমরা আগেও বলতে চাচ্ছি যে শেখ হাসিনার উপরে এই ধরনের বাজি তারা ধরছে, সেটা কি মানে কতদূর সফল হবে বলে আপনি মনে করেন? প্রথমত হচ্ছে ল্যাংড়া ঘোড়ায় বাজি ধরলে তো সফল হওয়া যায় না। যায় মরা ঘোড়ায় চাবুক মারলে কি ঘোড়া ওঠে? ওঠে না। কিন্তু ভারতের সেই বোধোদয়ও নাই, সেই বোধ বুদ্ধিও ভারতের নাই। কারণ বোধ বুদ্ধি থাকার জন্যে যে শিক্ষা দীক্ষা দরকার, সেটা ভারত হারিয়ে ফেলেছে। একসময় প্রাচীন ভারত ছিল, এখানকার সভ্যতার বিকাশ ঘটেছিল, আজকে তো সেটা নাই। আজকের ভারতটা কি? আজকের ভারত চালাচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। তারা বলছে ধর্ম। যারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা বাদ দিয়ে মন্দির তৈরি করছে, যারা জ্ঞান বিজ্ঞান বাদ দিয়ে তারা মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে, তো এইরকম অসভ্য বর্বররা তারা মরা ঘোড়া নিয়েই তো বাজি ধরবে। আরেকটা জিনিস বলে রাখি, ভারত প্রথম থেকেই বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে নাই। মানে জনগণের সাথে জনগণের যে বন্ধুত্ব, আমরা আমাদের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা বহুবার বলার চেষ্টা করেছি, কিন্তু ভারত এটা শোনে নাই। ভারত বন্ধুত্ব করেছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে, অর্থাৎ একটি দলের সাথে এবং ব্যক্তির সাথে। তো এইটা মানে দুইটা স্বাধীন দেশের
রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এরকম ভাবাই যায় না। এটা দুনিয়ার কোথাও হয় না। মানে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়, জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়, একটি দলের সাথে সম্পর্ক। তো এখান থেকেই তো ভারত নির্লজ্জতার দিয়েছে। অবশ্যই এর কারণ আছে, কারণ ভারত আমাদের এই দেশটাকে কখনোই একটি স্বাধীন দেশের মর্যাদা দেয় নাই। তারা মনে করতো আমরা তাদের করদ রাজ্য, এবং শেখ হাসিনাকে দিয়ে করদ রাজ্য সুলভ আচরণ করাতো। শেখ হাসিনা নাই, এখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এই স্বাধীনতা, বাংলাদেশের এই যে সার্বভৌমত্ব রক্ষা করার যে চেষ্টা, এটা ভারত মেনে নিতে পারছে না। আপনি জানেন, আমরা তো শান্তিপ্রিয় একটা জাতি, আমাদের তো কোনো সামরিক শক্তিও ওইভাবে নাই। আমাদের এই যে উত্তর অঞ্চলে যে চিকেন নেক যেখানে আছে, তারা S-400 বসাইছে। কার বিরুদ্ধে যুদ্ধ করবে ভাই? আমাদের তো এরকম বিমানই নাই যে S-400 দেবে, তারা আমাদের বিমান ফেলবে। তারা চিকেন নেকে 2 প্রান্তে তারা ক্যান্টনমেন্ট বসাইছে নতুন করে, আগেও ছিল। তারা 2টো নতুন ক্যান্টনমেন্ট সেনা ব্যারাক তৈরি করছে এবং শক্তি বৃদ্ধি করছে। কার বিরুদ্ধে? অর্থাৎ আমাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে যে খবরদার। এই হুমকি ধমকিতে তো বাঙালি জাতি কখনো দমে নাই। বাঙালি জাতি এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের প্রধান দিক হচ্ছে বারবার বিদ্রোহ করা। এটা বিদ্রোহের বাংলা, এটা প্রতিবাদের বাংলা, প্রয়োজনে প্রতিশোধের বাংলা। আজকে যদি ভারত এই কাণ্ড অব্যাহত রাখে, তাহলে আমাদেরকে প্রতিশোধের চিন্তা করতে হবে। হয়তো বলবেন সেই শক্তি কি আমাদের আছে? আছে, 18 কোটি জনগণ আছে আমাদের। ধন্যবাদ মাহবুব আলম। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে আসলে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো আজকে এই পর্যন্ত। সুপ্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এবং চ্যানেল জেডের সঙ্গে থাকার জন্যই আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।